once again to my YouTube channel English Learning Point. I'm Tapash Kormokar. Today I have come in front of you with a very important topics of grammar, which is called article. Here in this class, or through the help of this class, I shall try to show or try to explain the rules of using a clause where an article is not needed. I wish all of my viewers will enjoy the class most. I don't want to elaborate my speeches, so let's start the main class. At the very beginning of my class, I deeply request all of my viewers, those who are new at my channel, please subscribe my channel. My dear viewers, আজকের আলোচনার কেন্দ্রবিন্দু put a clause where an article is not needed. অর্থাৎ clause equal no article. অর্থাৎ যেখানে আর্টিকেলের ব্যবহার নিষিদ্ধ। My dear viewers, এই বিষয়টি সমাধান করার জন্য বইতে অনেক রকমের নিয়ম দেওয়া হয়ে থাকে। আমি আজকের ক্লাসে সামান্য কয়েকটি নিয়ম নিয়ে কথা বলবো, যেই কয়েকটি নিয়মের মাধ্যমে এই বিষয়টিকে সম্পূর্ণরূপে আয়ত্ত করা সম্ভব। তো রুলস অফ নো আর্টিকেলের প্রথম যে নিয়মটি সেটি নিয়ে আমি কথা বলছি। মাই, আওয়ার, ইয়োর, হিজ, her, their, its, রহিমস ইত্যাদি পজিটিভ কেস, অর্থাৎ সম্বন্ধ কারক এর পরে কোনো আর্টিকেল বসে না। উদাহরণ হিসেবে আমি এখন লিখব এ true patriot loves his country more than his life. এরপর আরেকটি উদাহরণ প্রয়োগ করি। We should respect our parents. My dear viewers, rules of no article অর্থাৎ put a cross where an article is not needed. ক্রস বসানোর নিয়মের যে মূল প্রথম যে নিয়মটি সেটি আমি বোর্ডে লিখেছি। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, রহিমস ইত্যাদি পজিটিভ কেস। তো my dear viewers, পজিটিভ কেস অর্থাৎ সম্বন্ধকারক, যে সমস্ত শব্দের শেষে র, বাংলা অর্থের শেষে র থাকে তাদেরকে সম্বন্ধকারক বলে। অর্থাৎ বাংলা অর্থের ক্ষেত্রে র বা এর, এই সবগুলো শব্দের শেষ অক্ষরটি র বা এর প্রকাশ করছে। মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, ইওর মানে তোমার, দেয়ার মানে তাদের, রহিমস মানে রহিমের, এই সমস্ত কিছুই র বা এর অর্থ প্রকাশ করছে। এইসব কারণে এগুলোকে পজিটিভ কেস বলে। আর পজিটিভ কেস, হোয়াট ইজ পজিটিভ কেস, এই বিষয়ে আমি নেক্সট কোনো ক্লাসে আমি ক্লাস নিব। হোয়াট ইজ পজিটিভ কেস, ইট ইজ আ কাইন্ড অফ কেস, কেস তিন প্রকার। এরকম বিষয়ে আমি অন্য কোনো একটা ক্লাসে এই ব্যাপারটি বোঝানোর চেষ্টা করব। আজকে যে বিষয়ে কথা বলছি তা হচ্ছে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, রহিমস ইত্যাদি পজিটিভ কেস অর্থাৎ সম্বন্ধকারক, এগুলা কারোর সাথে রিলেশন বোঝায়। এরকম বিষয়ের পরে কোনো আর্টিকেল বসে না। তো my dear viewers, এই বিষয়টিকে ক্লিয়ার করার জন্য আমি উদাহরণ লিখেছি। A true patriot loves his country more than his life. My dear viewers, আমি এখানে দুই জায়গাতে গ্যাপ দিয়েছি। তো এই দুই জায়গাতে ক্রস হবে, আর্টিকেলের ব্যবহার হবে না, কারণ my dear viewers, এই যে এটা পজিটিভ কেসের উদাহরণ, পজিটিভ কেস। তো নেক্সট আরেকটি উদাহরণ প্রয়োগ করেছি, we should respect our parents. This is also an example of a positive case. That is why I have to write here cross. My dear viewers, আশা করছি
ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। ম্যাডাম ভিউয়ার্স, এখন আমি রুলস অফ নো আর্টিকেলের দ্বিতীয় নিয়ম নিয়ে কথা বলছি। প্রিপজিশনের পরে সাধারণত কোনো আর্টিকেল বসে না। তো ম্যাডাম ভিউয়ার্স, কথাটি পরে বুঝতে হবে প্রিপজিশনের পরে সাধারণত কথাটির অর্থ হচ্ছে এটা সব সময় না, জেনারেলি মাঝে মাঝে এই নিয়মটি কাজ করবে। তো বিষয়টি ক্লিয়ার করি। প্রিপজিশনের পরে সাধারণত কোনো আর্টিকেল বসে না। তো উদাহরণ প্রয়োগ করা প্রয়োজন। উদাহরণ হিসেবে লিখছি, আই অ্যাম ফন্ড অফ মিউজিক। নেক্সট আরেকটি উদাহরণ প্রয়োগ করি, put the book on dash table. তো ম্যাডাম ভিউয়ার্স, আমি নিয়ম হিসেবে লিখেছি প্রিপজিশনের পরে সাধারণত কোনো আর্টিকেল বসে না। তো সেই লক্ষ্যে উদাহরণ দেখতেছি, আই অ্যাম ফন্ড অফ প্রিপজিশন, দ্যাট ইজ ওয়াই এরপরে আমাকে ক্রস লিখতে হচ্ছে। তো এরপরে নিয়মটা আবার দেখছি উদাহরণটি, পুট দ্য বুক অন দ্য টেবিল। ম্যাডাম ভিউয়ার্স, প্রিপজিশন রয়েছে তারপরেও আর্টিকেল ব্যবহার করেছি, অর্থাৎ আমি যে নিয়মটি বুঝাতে চেয়েছি যে প্রিপজিশনের পরে সাধারণত কোনো আর্টিকেল বসে না, এই নিয়মটি একটু দুটি উদাহরণের মাধ্যমে দেখালাম যে কখনো কখনো এরকম হতে পারে যে প্রিপজিশনের পরে আর্টিকেল বসছে না, আবার কখনো কখনো প্রিপজিশনের পরে আর্টিকেল ইউজ করা লাগতে পারে। ম্যাডাম ভিউয়ার্স, এখন আমি রুলস অফ নো আর্টিকেলের 3 নম্বর নিয়ম নিয়ে কথা বলবো। 3 নম্বর, যদি কোনো ওয়ার্ড এর পূর্বে কোনো একটি আর্টিকেল থাকে, অর্থাৎ এ এন্ড বি যে কোনো একটি আর্টিকেল থাকলেই চলবে। যদি কোনো ওয়ার্ডের পূর্বে কোনো একটি আর্টিকেল থাকে এবং ওই ওয়ার্ডটির পরেই গ্যাপ অর্থাৎ শূন্যস্থান থাকে, তাহলে উক্ত গ্যাপ এ কোনো আর্টিকেল বসে না। তো ম্যাডাম ভিউয়ার্স, বিষয়টিকে এখন একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। উদাহরণ, once there lived a poor man in a certain village. তো ম্যাডাম ভিউয়ার্স, আরেকটি উদাহরণ প্রয়োগ করছি, you have heard the name of Kazi Nazrul Islam. তো ম্যাডাম ভিউয়ার্স, রুলস অফ নো আর্টিকেলের যে 3 নম্বর নিয়ম হিসেবে কথা বলছি, যদি কোনো ওয়ার্ডের পূর্বে কোনো একটি আর্টিকেল থাকে এবং ওই ওয়ার্ডটির পরেই গ্যাপ থাকে, তাহলে উক্ত গ্যাপে কোনো আর্টিকেল বসে না। তো ম্যাডাম ভিউয়ার্স, এটা একটি ওয়ার্ড, এর পূর্বে একটি আর্টিকেল রয়েছে। তো যে আর্টিকেলই থাকুক না কেন, আর্টিকেল একটি থাকলেই হয়, এ এন্ড বি থাকলেই হয়। তার উদাহরণ হিসেবে লিখেছি যে ওয়ান্স দেয়ার লিভড আ পুয়ার ম্যান, তাহলে এই ওয়ার্ডের পূর্বে একটি আর্টিকেল থাকার কারণে
এইখানে কোনো আর্টিকেল বসবে না, দ্যাট ইজ ওয়াই ক্রস বসবে। তো নেক্সট আবার একটি উদাহরণ দেখছি। ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। এটি একটি আর্টিকেল, এটির পরে একটি ওয়ার্ড এবং এই উক্ত ওয়ার্ডের পরে একটি গ্যাপ রয়েছে, যার কারণে এখানে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। এখন আমি পরের নিয়মটি নিয়ে কথা বলছি। এখন রুলস অফ নো আর্টিকেলের যে 4 নম্বর নিয়মটি রয়েছে, 4 নম্বর নিয়ে কথা বলবো। যদি কোনো প্রিপজিশন এর পরে গ্যাপ থাকে এবং উক্ত গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি, দিস ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ মাই স্পিচেস। অর্থাৎ প্রিপজিশন থাকবে, প্রিপজিশনের পরে একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি থাকবে। আমি উদাহরণের মাধ্যমে দেখাবো। যদি কোনো প্রিপজিশনের পরে গ্যাপ থাকে এবং উক্ত গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে ওই গ্যাপ এ কোনো আর্টিকেল বসে না। তো মাই ডিয়ার ভিউয়ার্স, বিষয়টি ক্লিয়ার করার জন্য উদাহরণ দেওয়া প্রয়োজন। উদাহরণ হিসেবে লিখছি, মাই ফাদার insisted me on going to cinema. এরপর আরো একটি উদাহরণ প্রয়োগ করি। We should work hard for developing our skill. তো মাই ডিয়ার ভিউয়ার্স, রুলস অফ নো আর্টিকেল এই বিষয়টি ক্লিয়ার করার জন্য 4 নম্বর যে আমি নিয়ম লিখেছি তা হচ্ছে, যদি কোনো প্রিপজিশনের পরে গ্যাপ থাকে, অর্থাৎ এই যে প্রিপজিশনের পরে একটি গ্যাপ রয়েছে, অর্থাৎ এই যে প্রিপজিশনের পরে একটি গ্যাপ রয়েছে এবং উক্ত গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি, এই যে এই উক্ত গ্যাপের পরেই ভার্ব প্লাস আইএনজি, এই গ্যাপের পরেই ভার্ব প্লাস আইএনজি রয়েছে, তাহলে ওই গ্যাপে কোনো আর্টিকেল বসে না। অর্থাৎ এখানে ক্লিয়ারলি আমি এখানে ক্রস বসাতে পারছি। তাহলে উদাহরণ হিসেবে আমি যা লিখেছিলাম একটু পড়ে দিচ্ছি। মাই ফাদার ইনসিস্টেড মি, ইনসিস্টেড অর্থাৎ বারণ করা, পিরাপিরি করা, জেদ করা, নিষেধ করা। মাই ফাদার ইনসিস্টেড মি অন গোয়িং টু সিনেমা। সিনেমা অর্থাৎ মাই ডিয়ার ভিউয়ার, সিনেমা অর্থাৎ প্রেক্ষাগৃহ, নট মুভি। মুভি অর্থাৎ ছবি, কিন্তু সিনেমা এই অর্থে ব্যবহৃত হয় যে প্রেক্ষাগৃহ, সিনেমা হল। এরপরে যে উদাহরণ লিখেছিলাম তা হচ্ছে, উই শুড ওয়ার্ক হার্ড ফর ডেভেলপিং আওয়ার স্কিল। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এই যে প্রিপজিশন, তারপরে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপের পরে আবার আইএনজি যুক্ত ভার্ব রয়েছে, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ টু রাইট আ ক্রস। তো আশা করছি এই বিষয়টি ক্লিয়ার। এখন আমি রুলস অফ নো আর্টিকেলের পরবর্তী নিয়ম অর্থাৎ 5 নম্বর নিয়ম নিয়ে কথা বলছি। একটু সময় দিবেন প্লিজ, আমি লিখতেছি। নম্বর, কিছু ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ক্রস বসে, অর্থাৎ আর্টিকেল বসে না। 5 নম্বর নিয়ম হিসেবে লিখেছি, কিছু ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ক্রস বসে, অর্থাৎ আর্টিকেল বসে না। বিষয়টি ক্লিয়ার করার জন্য উদাহরণ দেওয়া প্রয়োজন। মিস্টার হাসান
is very kind hearted. এরপরে আরেকটি উদাহরণ প্রয়োগ করছি। Martin works hard to prosper in life. My dear viewers, রুলস অফ নো আর্টিকেল এর যে 5 নম্বর নিয়ম তা হচ্ছে কিছু ক্ষেত্রে স্বাভাবিকভাবে ক্রস বসে অর্থাৎ আর্টিকেল বসে না। সেই লক্ষ্যে আমি যে উদাহরণ প্রয়োগ করেছি তা হচ্ছে মিস্টার হাসান ইজ ভেরি কাইন্ড হার্টেড। মাই ডিয়ার ভিউয়ার্স, এই দুটি ওয়ার্ডের সঙ্গে এমন একটি যোগ সাদৃশ্য রয়েছে যে এই দুটি শব্দের মাঝখানে কোনো আর্টিকেল ইউজ করতে পারছি না, যার কারণে আমি এখানে লিখেছিলাম যে স্বাভাবিকভাবে ক্রস বসে অর্থাৎ স্বাভাবিক জেনারেলি এখানে ক্রসই ব্যবহার করতে হবে। এরপর দেখছি যে মার্টিন ওয়ার্কস হার্ড। তো ওয়ার্কস হার্ড এই দুটি শব্দের মধ্যে আর কোনো আর্টিকেল ব্যবহার করা ইট ইজ কোয়াইট ইম্পসিবল। তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে? মিস্টার হাসান ইজ ভেরি কাইন্ড হার্টেড পারসন বা কাইন্ড হার্টেড। এরপর লিখেছি যে মার্টিন ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ। তো এই রকম বিষয়ের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে স্বাভাবিকভাবে ক্রস বসে বিষয়টি মাথায় রাখতে হবে। এটা অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ সেন্টেন্স এবং সেন্টেন্সের যে স্ট্রাকচার এটা পড়ে বুঝতে হবে। মাই ডিয়ার ভিউয়ার্স, এখন আমি পরের যে নিয়মটি সেটি নিয়ে কথা বলবো। সর্বশেষ নিয়ম সম্ভবত 6 নম্বর। ভাষার নামের পূর্বে কোন আর্টিকেল বসে না। রুলস অফ নো আর্টিকেল এর যে 6 নম্বর যে নিয়মটি সেই নিয়ম হিসেবে লিখেছি যে ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। এটি ক্লিয়ার করার জন্য একটা উদাহরণ দেই। উদাহরণ হিসেবে লিখব একটা কোন বাক্য লিখি ড্যাশ ইংলিশ। এটা বেশ বিষয়টি ক্লিয়ার করে দিই, এখানে একটু জটিলতার প্রয়োজন নেই। দ্য ইংলিশ ক্যান স্পিক English very fluently. তাহলে মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা জেনে থাকবেন যে জাতি জাতি এই শব্দটির পূর্বে দ্বি ব্যবহৃত হয়। এখানে যে উদাহরণটা প্রয়োগ করেছি তা হচ্ছে ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। এর উদাহরণ হিসেবে লিখেছি দা ইংলিশ ক্যান স্পিক ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি। এখানে দা ইংলিশ ব্যবহার করার অর্থ হচ্ছে এখানে ইংরেজ জাতি, এখানে সমস্ত ইংলিশ স্পিকাররা এই দা দ্বারা ব্যবহৃত করা হয়েছে, বোঝানো হয়েছে। দা ইংলিশ ক্যান স্পিক ইংলিশ, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ হোয়াই আই হ্যাভ টু রাইট হিয়ার ক্রস। এখানে কোনো আর্টিকেল বসাতে পারবো না। তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে? দা ইংলিশ ক্যান স্পিক ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমি রুলস অফ নো আর্টিকেলের যে নিয়ম সমূহ সেগুলো সহজতর কিছু কৌশলের মাধ্যমে মাত্র 6টি নিয়মের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। তো এই 6টি নিয়ম আয়ত্ত করার মাধ্যমে আপনারা বিভিন্ন এক্সারসাইজে যখন প্রবলেম ফেস করবেন তো এই 6টির কোনো একটি নিয়ম অ্যাপ্লাই করে দেখবেন যে সম্ভবত মিলছে। তো এটাতে আরো ভালো করার জন্য এটা নিয়ে বই পড়তে হবে বা ভালো করতে হবে। তবে আজকের ক্লাসে আমি যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি যদি আপনার ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে লট অফ থ্যাঙ্কস। পরিশেষে আপনারা সুন্দর থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড বাই।